গায়ে কালো রঙের রোপ জড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো জায়ান। শ্বেত রঙের গাত্রবর্ণ যেন অধিক মাত্রায় উপচে পড়ছে কালো রঙের এই পোশাকে। সিঁড়ি বেয়ে নিচে নামলো জায়ান। নিচতলায় টেলিভিশনের সামনে ডিভানে বসে আছে রুহুল মাহমুদ। জায়ানকে দেখা মাত্রই তৃপ্তির হাসি দিলেন তিনি, যেন জায়ানের অপেক্ষাতেই ছিলেন। জায়ান প্রশস্ত হেসে রুহুল মাহমুদের কাছে গেল। জায়ানকে দেখে রুহুল মাহমুদ উঠে দাঁড়ালেন। আলিঙ্গন হলো দুজনের মধ্যে। কেমন আছে দাদা? কতদিন পর তোমাকে দেখছি। ভালো আছি। তোমাকে দেখার পর ভালো থাকার আরও কয়েক গুণ বেড়ে জায়ান মানেই আমার চোখের শান্তি। মাশাল্লাহ, আল্লাহ যেন সকল সৌন্দর্য তোমাকে দুহাতে দান করেছে। এভাবে বলো না দাদা, মেয়েদের সৌন্দর্য এভাবে বর্ণনা করতে হয়? তুমি এসব যদি আমাকে বলো তবে তো মেয়েদের জন্য কম পড়ে যাবে। হোক, কিন্তু আমার নাতি যেমন তেমন প্রশংসা আমি করবই। তুমি কি জিম করো? রেগুলার জগিংও। কেন বলো তো? সেজন্যই তোমার শারীরিক গঠন আকর্ষণীয়। শেষবার তোমাকে দেখেছিলাম বোধহয় বছর চারেক আগে। তখনও এতটা চোখে লাগেনি তোমার বাহ্যিক সৌন্দর্য, যতটা না এখন লাগলো। হয়েছে দাদা, এবার থামো। হ্যাঁ, এতদিন বাদে এসেছো, অনেকটা সময় থেকে তারপর যাবে। ভিসা কতদিনের করেছো? 4 মাসের কাছাকাছি। এত কম? এটা হলো না দাদা, আমি তোমাকে আমার কাছে আরো কয়েকটা মাস চাই। আসবো আসবো, পরে আবার আসবো। আগে 4টা মাস সহ্য করে নাও আমাকে। ডিভোর্স লেটার কবে পাঠাচ্ছ জায়ান? হঠাৎ এমন একটা প্রশ্ন ওঠায় জায়ান কিছুটা মনক্ষুণ্ণ হলো। এই ব্যাপারে চিন্তা করলেই অপমানের দৃশ্যটা মাথা চাড়া দিয়ে ওঠে। এই অপমান নামক জিনিসটা জায়ানের কাছে বিষের সমান। কিন্তু জায়ান চুপ করে থাকলো না, জবাব দিল। ওই পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলা হয়েছে। তুমি ওই পক্ষের আশায় বসে থেকো না জায়ান। তুমি নিজেই ডিভোর্স লেটার রেডি করার ব্যবস্থা করো। এমনকি আমি চাই কালকের মধ্যেই যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়। এত তাড়াতাড়ি? চেষ্টা করো জায়ান। আমার নাতির মুখের ওপর অপমান করে একটা সাধারণ মেয়ে চলে যাবে, ডিভোর্স লেটার পাঠানোর কথা বলে চিরকুট দিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। ওই মেয়েকে ওই মেয়ের তোমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, বরং তুমি ওই মেয়েকে ডিভোর্স দেবে। আর জায়ান, হুম। যা হয়েছে সেটা একদম ভুলে যাও। যা হয়েছে সেটা একদম ভুলে যাও। রিপোর্টার্স যারা এসেছিল তোমাদের রিসিপশনে, তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করছি আমি। বাইরে এই ব্যাপার নিয়ে কোনো চর্চা হবে না। আর আমি চাই অন্দরমহলেও যেন কোনো কথা না ওঠে এই ঘটনা নিয়ে। এটা তোমার বিয়ে ছিলই না, কেবল একটা অপ্রত্যাশিত তিক্ত ঘটনা, এটাই মেনে নাও। শোনো জায়ান, তিক্ত ঘটনা যতই মনে করার চেষ্টা করো, তোমার মস্তিষ্কের তিক্ততা ততই বাড়বে। আর তিক্ত মস্তিষ্ক নিয়ে অন্তত ব্যবসায়ীদের চলা মানায় না। মাথা ঠান্ডা মাথায় কাজ না করলে আজ রাজা কাল ফকির হতেও কিন্তু দেরি লাগে না। বুঝতে পেরেছো? হুম। তুমি চিন্তা করো না দাদা, আমি কাজের সাথে কখনোই কম্প্রোমাইজ করি না, এবারেও করবো না। তোমার সাথে আরেকটা বিষয়ে কথা বলার ছিল। জানি তুমি কাজ পাগল ছেলে, ফ্রি খুব কমই থাকো, তবুও তোমাকে একটু সময় দিতেই হবে। এভাবে বলছো কেন দাদা? বলো না কি করতে হবে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হুম, কিছু করতে হবে না, যেতে হবে আমার সাথে কোথায়? আমার এক বন্ধু আজাদের কাছে। জায়ান কপাল কুঁচকে কিছু একটা মনে করার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় তার মনে পড়েও গেল। প্রশ্ন করলো। তুমি কি আজাদ খন্দকারের কথা বলছো? তুমি চেনো তাকে? ব্যক্তিগতভাবে না, তবে নাম শুনেছি। একই ফিল্ডের মানুষ, নাম শোনাটাই স্বাভাবিক। তাছাড়া উনি তো আর যেমন তেমন ব্যবসায়ী নন, যথেষ্ট নামডাক ওনার আছে। মানুষ হিসেবেও নাকি সুনাম আছে, চ্যারিটি করেন। ওনাকে আমি কখনো দেখিনি, কিন্তু সম্মান করি অনেক। ওনাকে দেখার ইচ্ছে ছিল, তুমি যখন বলেছো তবে অবশ্যই যাব। আজকে অফ ডে ছিল বিধায় কাজে যেতে হয়নি। সন্ধ্যার দিকে একটু হাওয়া খেতে মেস থেকে বের হলো শুদ্ধ। বিগত 5 দিন যাবৎ খুব ছটফটিয়েছে সে। আপাতত মনটা একটু ভালো লাগছে, তাই ফুরফুরে বাতাস উপভোগ করতে বের হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ল সেদিন হৃদিতার সাথে কথোপকথনের ব্যাপারটা। খুব একটা কথা বলেনি সে, যতটুকুই বলেছে সেটা হাসি খুশি মনেও বলেনি। হৃদিতা হয়তো রাগ করেছে, নয়তো এ কদিন সে আর ফোন দিল না কেন। মেয়েটার সাথে কথা বলা দরকার ভেবেই হৃদিতার নাম্বারে ডায়াল করলো শুদ্ধ। কি ব্যাপার, মেয়েটা ফোন ধরছে না কেন? অভিমান খুব বেশি নাকি? কয়েকবার রিং হওয়ার পরেও হৃদিতা ফোন রিসিভ করলো না। শুদ্ধ ভাবলো আরও একটাবার ফোন দেয়া যাক। এবারে হৃদিতা ফোন রিসিভ করলো, অথচ একটা কথাও বলো না।
ম্যাডাম কি খুব বেশি রাগ করে আছেন? উত্তর পেল না শুদ্ধ। তা এই অদম ভান্দা আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারে? হৃদিতা এবারেও নীরব। শুদ্ধ মনে মনে হাসলো। মেয়েটার কান্নার সাথে পরিচিত সে, তাই তো নাম দিল কাঁদুনি বুড়ি। তবে অভিমানের সাথে এই প্রথম পরিচিত হলো। ছোট্ট বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে মেয়েটা। এই কাঁদুনি বুড়ি, কথা বলবি না? ব্যাস শুরু হলো হৃদিতার ফোবানোর শব্দ, যা স্পষ্ট শুনতে পেল শুদ্ধ। অস্থির হয়ে উঠল শুদ্ধ। যেই অস্থিরতার অস্তিত্ব সেদিন ট্রেনে টের পেয়েছিল, আজ আবারও টের পাচ্ছে। দুটোর কারণেই হৃদিতার কান্না, যা একেবারেই সহ্য হয় না শুদ্ধর। কানে ধরলাম রে বাবা, আর কখনো এরকম হবে না। এবারের মতো মাপ চাই। তো আমি তোমার বাবা না, উল্টোপাল্টা সম্বোধন করবে না আমায়। শুদ্ধ হাসল। এরপর রাতের আকাশের দিকে তাকালো। হাজারো তারার মেলা সেখানে। সেদিকে তাকিয়ে বলল, এটা তো কথার কথা বলেছি। আমার বাবা তো আছে একজন, এই যে এখানে হয়তো কোথাও। কি বললে? কিছু না, কি করো? তোমায় কেন বলবো? কে হও তুমি আমার? নিঃস্বার্থে 10 টাকা ব্যয় করে টিস্যুর প্যাকেট কেনা শুভাকাঙ্ক্ষী। এই তুমি কি আবারও সর্দি মুচ্ছ? ছি। প্যাত, তোমার ফ্যাত ফ্যাত শব্দ শুনেছি তো, তাই বললাম। যাই হোক, বলো কি করো? কিছু করি না, বসে আছি এমনিতেই। বাসায় কথা হয়েছে পরে? সেসব শোনার সময় আছে আপনার? আপনি তো মুখের উপর ফোন কেটে দেন। বেশ, শুনবো এখন, বলো। পারবো না ফোনে বলতে এত কথা, অনেক কথা সেখানে। তোমার নানা বাড়ি কাছাকাছি আছি, হাঁটতে বের হয়েছি, আসবে নাকি? 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, শুদ্ধ অবাক হলো। তার মনে হলো মেয়েটা যেন এমন একটা কথার আশাতেই বসেছিল। এই তো কতটা অভিমানী হয়ে কথা বলছিল। এরই মধ্যে অভিমান শেষ। শুদ্ধর ব্যাপারটা ভালো লাগলো, তবে ফোন রাখার পূর্বে বলল, এই শোনো, হুম। আসার সময় অ্যাটলিস্ট ওড়নাটা পাল্টে এসো, কেমন? তোমার সর্দিযুক্ত ওড়না দেখলে পেট গুলিয়ে ওঠে। শুদ্ধ একেবারে নর্দমার পানিতে ফেলে দেবো বললাম। নর্দমার পানিতে ফেললে আমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে নর্দমার পানি। শুদ্ধর সংস্পর্শে এসে ওই পানীয় শুদ্ধ হয়ে যাবে। কি বলো? আজকে পূর্ণিমার রাত। দিনের বেলায় অত্যাধিক গরম থাকলেও সূর্য ডোবার পর গরমটা তেমন একটা নেই, বরং ঠান্ডা বাতাসের বেগ বেড়েছে কিছুটা। হৃদিতা এবং শুদ্ধ কদমে কদম মিলিয়ে হাঁটছে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শুদ্ধ বলল, ওই সময় বললে না যে তোমার বাসার মানুষজন কি বলেছে? আব্বু আমায় ত্যায্য করে দিয়েছে। পা থেমে গেল শুদ্ধর। হৃদিতা কয়েক কদম এগিয়ে পেছন ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ এখনো অবাক নয়নে তাকিয়ে আছে হৃদিতার দিকে। এটা কি করে সম্ভব? তোমার আব্বু সব জেনে শুনে কিভাবে তোমার সাথে এমনটা করতে পারে? কিছুই শুনিনি, শুনতেই চাইনি। বলতে চেয়েছিলাম আমি, সুযোগই দিল না আমায়। চাঁদের আলোয় হৃদিতার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে যে সেই চোখ দুটো পানিতে টলমল করছে, যেন এক্ষুনি